আমরা আমাদের প্রার্থনা দিয়ে শুরু করি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বং ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হে ঈশ্বর, আমাদের সকল চিন্তায়, বাক্যে এবং কর্মে আমরা সবাই যেন সুখী হই। আমাদের সকল প্রচেষ্টায় আমরা সবাই যেন সুস্থ ও নিরাময় থাকি। আমরা সবার ভেতরে যেন শুভ দিকগুলি দর্শন করি এবং আমাদের চিন্তা, বাক্য এবং কর্মে আমরা যেন কারো মনে দুঃখ বেদনার সৃষ্টি না করি। ওম শান্তি শান্তি শান্তি। তো আমরা ধ্যান নিয়ে আলোচনা করছিলাম। ধ্যান নিয়ে আগের দিন আলোচনার শেষ ভাগটা একটু তাড়াতাড়ি হয়েছে সময়ের জন্য, তাই আমরা আজকেও একবার একটু আলোচনা করছি। তো এই ধ্যান আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম যে ধ্যান তো প্রথম স্তর নয়, প্রথম স্টেজ নয়। পতঞ্জলি যোগসূত্র অনুযায়ী ধ্যান হচ্ছে সপ্তম স্টেজ, 7th স্টেজ। তবে তার অর্থ এই নয় যে আমাদের একটা একটা করে 6টা স্টেজ পার হয়ে সেখানে উঠতে হবে। প্রথম দিন থেকেই আমরা ধ্যান শুরু করতে পারি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম দিকের যে স্টেজগুলি রয়েছে সেই স্টেজগুলি একান্ত জরুরি, সেগুলিকে বাদ দিয়ে ধ্যান হবে না। সেই আলোচনা প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই যম হলো অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। আর নিয়ম হলো যেগুলি আমাদের মানতে হবে, পজিটিভ কোয়ালিটিসগুলিকে কাল্টিভেট করতে হবে, সেগুলি হলো শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় এবং ঈশ্বর পরিধান। এইটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি যে এর পরে আসছে আসন। হ্যাঁ, এরপরে আসছে আমাদের আসন। আসন মানে হলো স্থির হয়ে বসা, এবং আমাদের আসনের আরেকটি অঙ্গ হলো কিছু শারীরিক, যৌগিক, হঠযোগ, শারীরিক কিছু ব্যায়াম। সেই ব্যায়ামগুলি করা অত্যন্ত জরুরি। অনেকে ভাবতে পারেন যে আমার তো শরীর স্বাস্থ্য এত ভালো, আমার আর আলাদা করে ব্যায়াম করার কি দরকার। এখানে আমি আমার গুরুজির কথা বলবো। আমার গুরুজি, এবং আমি পরে দেখেছি যে আমার গুরুজি তো এই ধ্যানের প্রক্রিয়া নিয়ে একদম রিটেন লেসনগুলো দিয়েছেন 1945 সালে, মানে প্রায় 75 বছর হয়ে গেল, 75 বছর হয়ে গেল। তারপরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আশ্রমে যারা ধ্যানের উপরে জোর দেন, তারা সকলেই কিন্তু সেই কিছু ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলেন। প্রত্যেকটি আশ্রমেই এখন এই ফিজিক্যাল এক্সারসাইজকে ইনকর্পোরেট করা হয়েছে ধ্যানের আগে। অর্থাৎ আমরা যে যার মতো পরিশ্রম করি বা ব্যায়াম করি না কেন, ধ্যান করতে বসার আগে অন্তত 5 মিনিট কি 10 মিনিট কি 15 মিনিট, যার পক্ষে যেমন সম্ভবপর সামান্য হলেও একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজটা করে নেওয়া খুব ভালো। হ্যাঁ, মহাপুরুষরা এই ব্যাপারে মানে এখন তো সবাই এটা বলেন, আগে সবাই বলতেন না, এখন সবাই বলেন। তাই এটা সত্যিকারের জরুরি। আর সাধারণভাবে তো জীবনের ক্ষেত্রে শরীর সুস্থ হওয়ার দরকার। আমরা যে এই বলছি সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, এই দ্বিতীয় প্রার্থনাটা আমরা যেটা করেছি, এই প্রার্থনাটি উপনিষদের প্রার্থনা। মহা উপনিষদ বলে একটি উপনিষদ আছে, সামবেদের অন্তর্গত, তারই প্রার্থনা। আর সারা পৃথিবীতে এটা প্রচলিত এই প্রার্থনা। এবং আরেকটি প্রার্থনা যেটা আমরা বলি বসুধৈব কুটুম্বকম, এইটাও এই মহোপনিষদের প্রার্থনা।
তো এই প্রার্থনা টা যে সর্বে সন্তু নিরাময়, আমাদের নিরাময় থাকাটা খুব দরকার। আর নিরাময় থাকার সঙ্গে এই শরীরের একটু সামান্য রক্ত সঞ্চালন, পেশি সঞ্চালনগুলি দরকার। পেশি রক্ত সঞ্চালন দিয়ে ধ্যান হয় না, কিন্তু ধ্যানের পেশি এবং রক্ত সঞ্চালন এবং শরীরের সুস্থতা যদি ঠিক না থাকে, তাহলে আমাদের পক্ষে এই ধ্যানে যাওয়াটা খুব কঠিন। তাই পতঞ্জলি ঋষি এই আসনটিকে যম নিয়মের পরেই এই আসনটিকে উনি তৃতীয় স্থান দিয়েছেন। হ্যাঁ, সেই আসনে যারা আমরা নিজের মতো করি সব ঠিক আছে, তার সঙ্গে যারা কিছু করি না তাদের তো নিশ্চয়ই একটুখানি দেখে শুনে আসন করা উচিত। কার জন্য কি আসন দরকার সেটা আমি তো এই ব্যাপারে এক্সপার্ট নই, বলতেই পারবো না। তবে শুধু এইটুকু বলি, যারা যাই করুন, যারা সমর্থ তারা উঠে দাঁড়িয়ে যেমন যেমন কয়েকটি আসন শরীরের জন্য প্রয়োজন সেইগুলি করবেন। আর যারা একেবারেই পারেন না কিন্তু ধ্যান করতে চান, তারা অন্তত বসে বসে এই হাত ছড়িয়ে এই ব্রিদিং এক্সারসাইজটা 2-3 বার করলেন। এইরকম কিছু করলেন, হাতের আঙুলগুলো পুরো পুরো মুষ্টিবদ্ধ করা আর ছাড়া, মুষ্টিবদ্ধ করা আর ছাড়া, সেইটা করলেন। হ্যাঁ, মাথাটা একটু নিচু করে আবার আস্তে আস্তে উপরে তোলা 2-3 বার। এরকম কয়েকটি জিনিস সামান্য করে যদি আমরা ধ্যান করার চেষ্টা করি, বসার চেষ্টা করি, সেটা ভালো। আর আর আসনের এই দ্বিতীয় পার্টটি হলো কিভাবে বসে আমরা ধ্যান করব। সেই সম্পর্কে সমস্ত মহাপুরুষই যে কথা বলেছেন, যোগীরা যে কথা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভেতরে এই সম্পর্কে বলেছেন যে সুখাসন, যেভাবে বসলে আমি কমফোর্টেবল ফিল করব সেইটা। চেয়ারে বসেও করা যেতে পারে, আজকাল চেয়ার হয়েছে, চেয়ারে বসে করা যেতে পারে, বিছানায় বসে করা যেতে পারে, মাটিতে বসে করা যেতে পারে, যার পক্ষে যেমন। শুধু একটি জিনিস, পা দুটো ভাঁজ করে থাকলে খুব ভালো হয়। যদি বিছানায় বসে বা চেয়ারে বসলে পা যেমন নিচে থাকে, মেরুদণ্ড যেন সোজা থাকে। এখন আমাদের মধ্যে যাদের বয়স হয়েছে, অনেকক্ষণ মেরুদণ্ড সোজা করে বসে থাকতে যদি কষ্ট হয়, এমনভাবে চেয়ারে বা দেয়ালের গায়ে হেলান দিয়ে, যেখানে মেরুদণ্ডটা সোজা থাকে, হেলান দিয়ে বসলেও চলবে। একেবারে না করার থেকে হ্যাঁ, হেলান দিয়ে যেন আমি মেরুদণ্ডটিকে সোজা রাখি, তাহলে একটু কষ্ট কম হবে। সেইভাবে বসাটা খুব জরুরি। মেরুদণ্ড এখানে আমাদের এই যোগশাস্ত্রে, আমরা আজকে ধ্যান নিয়ে আলোচনা করছি, ধ্যানের ক্ষেত্রে মেরুদণ্ড সোজা করাটা খুবই। শুয়ে শুয়েও 2-1টি ধ্যান আছে, যেমন যোগ নিদ্রা আছে, কিন্তু সেখানেও মেরুদণ্ড সোজা করে চিত হয়ে শোয়ার আছে। মেরুদণ্ডই হচ্ছে আমাদের সমস্ত স্নায়ুগুলির কেন্দ্রস্থল। বিভিন্ন আমাদের যোগশাস্ত্রে বিভিন্ন কেন্দ্র বর্ণনা করা আছে, তার মধ্যে 7টি কেন্দ্র হলো সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা বলি সেই মূলাধার। মূলাধার হচ্ছে বটম অফ দ্য স্পাইনাল কর্ড, কক্সিক্স। হ্যাঁ, সেই মূলাধারের একটু ওপরে আমরা বলি স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠানের উপরে ঠিক নাভির বিপরীতে গিয়ে মেরুদণ্ডের যে জায়গাটা, এই জায়গাটিকে আমরা বলি মণিপুর চক্র। তার থেকে আরেকটু ওপরে, 1 বিঘত ওপরে যে জায়গাটা, সেই জায়গার পেছন দিকে হৃদয়ের পেছন দিকে মেরুদণ্ডের যে স্থান, সেটিকে বলি অনাহত চক্র। তারপরে গলার শুরুতে, সেইখানে তার পেছন দিকে মেরুদণ্ডের যে জায়গাটা, তাকে বলি বিশুদ্ধি চক্র। আর 2টি ভ্রুর মাঝখানে, সেখান থেকে মেরুদণ্ড যেখানে গিয়ে কাত হয়ে যাচ্ছে সহস্রারের দিকে, মাথার দিকে, সেই জায়গাটাকে বলি আজ্ঞাচক্র। আর সেই একদম শেষে ব্রহ্মদণ্ডের কাছে হলো সহস্রার। এই 7টি চক্র যোগশাস্ত্রে এবং আমাদের প্রাণময় দেহে এই 7টি চক্র বর্তমান, সর্বত্র সব সময় বর্তমান থাকছে। এই 7টি চক্রকে আমরা আমাদের ফিজিক্যাল বডিতে সেইভাবে নাও পেতে পারি, কিন্তু এই 7টি চক্র হচ্ছে আমাদের প্রাণময় শরীরের একেবারে অ্যাক্টিভ পার্ট। এই 7টি পয়েন্টে আমাদের
স্নায়ুর জাংশনও রয়েছে। আর যোগশাস্ত্র অনুযায়ী এই বিভিন্ন জায়গার বিভিন্ন ধারণা আছে, বিভিন্ন রকমের রঙেরও বর্ণনা আছে, সেগুলো অনেক গভীর ব্যাপার। তার ভেতরে আমাদের এই মুহূর্তে যাওয়ার কোনো দরকার নেই। শুধু এই আসন প্রসঙ্গে এইটুকু আমাদের বলা বা আমাদের জানার দরকার, আমরা যারা এই দৈনন্দিন জীবনের সঙ্গে একটুখানিও ধ্যান করতে চাই তাদের জন্য বলা। গভীরভাবে ধ্যান করতে গেলে যে উপযুক্ত গুরুর আশ্রয় নিয়ে তার কথা অনুযায়ী চলতে হবে। আমি একেবারে সেই টডলারের টিচার সেই হিসেবে বলতে পারি কিছু সাধারণ ধারণা, যে ধারণার ভিত্তি করে আমরা কিছু কিছু নিজেরা একটু প্র্যাকটিস করতে পারি। নিজেরা যদি কিছুটা প্র্যাকটিস যদি করি, সেই প্র্যাকটিস করলে আমরা স্পিরিচুয়ালি তো নিশ্চয়ই একটুখানি এগোবো, কিন্তু আমাদের ব্যবহারিক জীবনেও এটা আমাদেরকে অনেক অনেক হেল্প করবে। আমাদের মনকে স্থির করার চেষ্টা করবে, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধির চেষ্টা করবে, আমাদের ভেতরে প্রশান্তি আনবে, ডিটক্সিফিকেশন অফ দ্য বডি এইগুলি হবে, সেইগুলি আমরা করতেই পারি। তো এই আসনের প্রধান কথা হলো যে আমি স্থির ও সুখম আসনম, স্থির হয়ে আমি যেন বারবার নড়াচড়া না করি। এখন প্রথম দিকে কেউ ধ্যান করতে গেলেই প্রথমে মনে হবে যে আমার হয়তো মুখের ভেতরে স্যালাইভা বারবার আসছে। ওসব ভাবনা চিন্তা করার দরকার নেই, বারবার স্যালাইভা আসুক, আই উইল সলভ ইট। ওসব দিকে মন কোনো দিকে না দিলেই কোনো কিছু আর ডিস্টার্ব করবে না। হয়তো গায়ে মাথায় অনেক সময় ইনিশিয়ালি করতে গেলে এরকম হয়, পায়ের জায়গায় একটু চুল করছে বলছে, তাহলে আমি কি চুল করবো না? সেই জায়গাটা একটু নিজেকে স্বস্তি দেবো না? স্বস্তি দেওয়াই উচিত, ওইগুলো জোর করা উচিত, যুদ্ধ করা উচিত নয়। প্রথম দিকে এরকম হয়েছে, এইভাবে আস্তে আস্তে অভ্যেস করলে শরীর স্থির হবে, আসন সুখের হবে। এইভাবে এই স্থির সুখম আসন, এই আসনের পরে যখন আমরা স্থির হয়ে বসতে পারছি একটা জায়গায় কিছুক্ষণের জন্য অন্তত, যারা কোনোদিন এইভাবে স্থির হয়ে বসেননি তাদের 15 মিনিট বসতে গেলে কষ্ট হয়। প্রথমে 5 মিনিট কি 10 মিনিট যতটা পারা যায় আমরা সেইভাবে করতে পারি। খুব লং গোল, খুব বড় গোল প্রথম দিকে রাখা একেবারেই উচিত নয়। আধ ঘন্টার মতো যদি আমরা একটু স্থির হয়ে বসার মতো থাকতে পারি দিনে একবার, তাই আমি মনে করি ইনিশিয়ালি সেটি যথেষ্ট। তো এইভাবে স্থির হয়ে মেরুদণ্ড সোজা করে আমাদের বসতে হবে। বসে চোখ বুজে বসাটাই ভালো। এই বসে আমাদের এর পরবর্তী চতুর্থ জায়গাটা ঋষি পতঞ্জলি বলেছেন, সেটি হলো প্রাণায়াম। প্রাণায়াম হলো প্রাণ শক্তির, আগের দিন আমরা আলোচনা করেছিলাম, প্রাণ শক্তির সঙ্গে যে জিনিসটির একেবারে আমাদের পারসিভেবল, যা প্রাণ শক্তি তো আমি ফিল করি আমি বেঁচে আছি, কিন্তু আই ক্যানট টাচ ইট, স্মেল ইট। আমার 5টি ইন্দ্রিয় দিয়ে প্রাণ শক্তিকে ধরা যায় না, ধরা ছোঁয়ার বাইরে। এটি বস্তু নয়, এটি অবস্তু, ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু আছে। কিন্তু এই শক্তিকে টাচ করার আমাদের একমাত্র রাস্তা হচ্ছে প্রাণ, এই নিঃশ্বাস এবং প্রশ্বাস। আমরা যে নিঃশ্বাস ছাড়ছি এবং নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেইটিকে যদি আমরা নিয়ন্ত্রিত করতে পারি তাহলে কি হয়? তাহলে প্রাণশক্তি আমাদের কন্ট্রোলে আসে। প্রাণশক্তি কন্ট্রোলে এলে কি হয়? প্রাণশক্তির প্রথম প্রভাব আমরা কোথায় পাই? মনের উপরে প্রথম প্রভাব পাই, মনের উপরে। প্রাণশক্তির প্রতি মুহূর্তের ক্রিয়া, ন্যানো সেকেন্ডের ক্রিয়া। মন এত চঞ্চল, প্রতি মুহূর্তেই সে চঞ্চল হয়ে আছে। সেই মনটাকে শান্ত করা আমাদের ধ্যানের জন্য ভীষণ প্রয়োজন। সেই মনকে শান্ত করার জন্য আমাদের এই প্রাণায়াম অত্যন্ত হেল্পফুল। প্রাণায়াম আমাদের মনকে শান্ত করে। মন যদি শান্ত না হয় তাহলে আমাদের ধ্যানের দিকে আমরা এগোতেই পারবো না। তাই এই প্রাণায়াম কেমন করা উচিত? প্রাণায়াম
ও গুরুর কাছ থেকেই শেখা উচিত। প্রাণায়াম এরকম আমরা যে কোনো একটা জায়গায় দেখলাম, বইতে পড়লাম, বা প্রাণায়ামে যিনি দক্ষ নন তার কাছ থেকে শুনে শেখাটা সেটা ঠিক নয়। কাজেই প্রাণায়াম সম্পর্কে যারা গভীরভাবে চর্চা করতে চান তাদের আমার কথা শুনে নয়, তাদের কোনো উপযুক্ত গুরুর কাছ থেকে তার শোনা উচিত। তার আগে ওই যেমন বললাম টডলারদের শেখানোর মতো প্রাথমিক যে জিনিসটি, যেগুলি করলে কোনো ক্ষতি হবে না, সেই সামান্য কিছু আমি এখানে আলোচনা করব। এই আলোচনা প্রসঙ্গে আমি বলি প্রাণায়ামের তিনটি ভাগ আছে। একটি হলো ইনহেলেশন, আমি প্রশ্বাস গ্রহণ করছি, সেই গ্রহণ একটা ভাগ। আরেকটি হলো ত্যাগ করা, নিঃশ্বাস, আমি নিঃশ্বাস ত্যাগ করছি, এই একটা ভাগ। আরেকটি ভাগ হলো নিঃশ্বাসকে ধরে রাখা বা প্রশ্বাসকে ধরে রাখা। এই ধরে রাখা তাকে বলা হয় রেচক। যেটি গ্রহণ করছি তাকে বলা হয় পূরক, যেটি ত্যাগ করছি তাকে বলা হয় রেচক, আর যেটা ধরে রাখছি সেটা হলো কুম্ভক। এই কুম্ভকের দুটি পার্ট আছে, দুটি অংশ। একটিকে বলা হয় পূরক কুম্ভক, আরেকটিকে বলা হয় রেচক কুম্ভক। পূরক কুম্ভক হলো নিঃশ্বাসটা আমি নিলাম, নিয়ে নিঃশ্বাস ছাড়লাম না, ধরে রাখলাম। আরেকটি হলো নিঃশ্বাস ছেড়ে দিলাম কিন্তু নিলাম না, সেটি হলো রেচক কুম্ভক। তো প্রাণায়াম এই চারটি পার্ট নিয়ে তা এর ভেতরে প্রাণায়ামের সেই প্রাণায়ামগুলি যে প্রাণায়ামের মধ্যে কুম্ভক অন্তর্গত রয়েছে, অর্থাৎ কুম্ভক ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট প্রাণায়াম। সেই কুম্ভক এলিমেন্টটা যে প্রাণায়ামের মধ্যে আছে সেই প্রাণায়ামগুলি অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত জটিল, গুরুত্বপূর্ণ। সেটি ঠিকমতো না করতে পারলে আমাদের ক্ষতি হতে পারে। সুতরাং আমি বলবো যারা আমরা কিছুই প্রাণায়াম সম্পর্কে অবগত নই, আমরা নতুন করছি, তা আমাদের এই কুম্ভকযুক্ত প্রাণায়ামটি না করাই ভালো। খুব তাড়াতাড়ি খুব বড় রেজাল্ট পাওয়ার চেষ্টা করা একদম উচিত নয়। আমাদের শরীর তো ওইভাবে কুম্ভকে অভ্যস্ত নয়। কাজেই কুম্ভক উপযুক্ত গুরুর কাছ থেকে ধীরে ধীরে শিক্ষা লাভ করা উচিত। আবার এই প্রাণায়াম হচ্ছে এমনই জিনিস, এই প্রাণায়াম একদিন দেখে এলাম তাতে প্রাণায়াম ঠিক হয় না, কিছুদিন করার পরে আবার গিয়ে ডেমনস্ট্রেশন দিয়ে সামনাসামনি বসে দেখতে হয়। এরকম ভাবে আস্তে আস্তে বেশ কিছুদিন করলে তখন প্রাণায়াম সম্পর্কে একটা দক্ষতা আসে। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই প্রাণায়াম কিন্তু কখনোই আমি হয়তো 1 থেকে 8 সেকেন্ড পর্যন্ত ধীরে ধীরে নিঃশ্বাস নিতে পারি এবং 1 থেকে 8 সেকেন্ড পর্যন্ত ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে পারি। আর একজন আমার বন্ধু সে 1 থেকে 12 পর্যন্ত ধীরে ধীরে নিঃশ্বাস নিতে পারে বা ছাড়তে পারে। আমি যদি ভাবি আমার থেকে তার প্রাণায়াম ভালো হচ্ছে, সে দীর্ঘতর করছে, তা কিন্তু একদম নয়। ওই কে কেমন করছে, যার যেমনটি উচিত তার জন্য সেটিই শ্রেষ্ঠ প্রাণায়াম। হ্যাঁ, এই প্রশ্বাস এবং নিঃশ্বাসের দৈর্ঘ্য, হ্যাঁ, আমার ক্ষমতা, তার সঙ্গে প্রাণায়ামের যে কোয়ালিটি এবং এফেক্টিভনেস কখনো নির্ভর করে না। যার জন্য যতটুকু উচিত সেইটা দিয়েই সে উপলব্ধির শীর্ষতম জায়গায় পৌঁছতে পারবে। কাজে আরেকজনের সঙ্গে কখনো এই ব্যাপারে তুলনা করা উচিত নয়। আমরা যেন কখনো তা না করি। আমার জন্য আমি যদি ধীরে ধীরে 1 থেকে 6 মনে মনে কাউন্ট করা পর্যন্ত নিঃশ্বাস নিতে পারি এবং ধীরে ধীরে 1 থেকে 6 পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ করা, কাউন্ট করে নিঃশ্বাস ত্যাগ করতে পারি, বিং ফুললি কমফর্টেবল, এবং এই যে একটা সাইকেল হলো, একবার নেওয়া আর একবার ছাড়া, 6-6, যদি এই সাইকেলটা আমি এরকম 10টা সাইকেল, একই 10টি কি 12টি সাইকেল আমি যদি এই উইদাউট এনি স্ট্রেস অন মাই লাংস, উইদাউট এনি কাইন্ড অফ uncomfortable
সিচুয়েশন আমি যদি করতে পারি, কমফর্টেবলি যদি করতে, তাহলে বুঝবো এই 6 কাউন্ট হচ্ছে আমার জন্য রাইট। কোনটা রাইট, কতটা, কোন কোন পোর্শনটুকু রাইট আর কোন পোর্শনটুকু আমার জন্য রং, এটা একদিনে হয়তো আপনি বুঝতে নাও পারেন। এটা বুঝতে হয়তো আপনাকে 6-7 দিন সময় লাগবে। ধৈর্য হারালে হবে না। 6-7 দিন ধরে আস্তে আস্তে এভরিওয়ান, প্রত্যেকেরই আলাদা আলাদা, আমরা বুঝে যাব আমার জন্য ঠিক কতটুকু ঠিক। যেটা আমার জন্য ঠিক সেটাই সর্বোত্তম ঠিক। আমার জন্য যদি 1, 2, 3, 4 মনে মনে কারণ এইটুকু যদি ঠিক হয়, তাহলে ওইটুকুই ঠিক। যে ওইটুকু আমি যদি 10 কি 12 বার করতে পারি, কোনো রকম আমার কষ্ট না করে, স্ট্রেস না দিয়ে, তাহলে বুঝতে হবে এটা যার জন্য যেটা, সেটা আস্তে আস্তে ঠিক করে নিতে হবে নিজেকে, যে আমার জন্য কতটা ঠিক। এইভাবে যারা একদমই করেন না, তারা প্রথমে আস্তে আস্তে ধীরে ধীরে কোনো কুম্ভক ছাড়া ধীরে ধীরে বসে, মেরুদণ্ড সোজা করে বসে, নাক দিয়ে ধীরে 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 যতটা আমি পারি ফুল লাংস আমি নিঃশ্বাস নিলাম। কষ্ট না করে, ওইটা বলেছি ফুল লাংস নিতে গিয়ে আমি আরো বেশি করে নিলাম না, ওরকম করার কোনো প্রয়োজন নেই। কমফর্টেবল সেই জায়গাটায় আস্তে 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 আস্তে, কোনো তাড়াহুড়ো কিছু নয়, আস্তে আস্তে আমি নিঃশ্বাস নিলাম। আবার ঝট করে নয়, 1 সেকেন্ড চেঞ্জ ওভার। এবার আমি ধীরে ধীরে সেই নিঃশ্বাসটি আবার ছেড়লাম। এইরকম ভাবে আমি চোখ বুজে হাতের করাতে আমি গুনলাম 12 বার। এইভাবে ধীরে ধীরে আমি যদি নিঃশ্বাস নিই, শুধুমাত্র এই নেওয়া আর ছাড়া, নেওয়া আর ছাড়া, এইটি করলেই আমার প্রাথমিক একটি প্রাণায়াম হলো। এই প্রাথমিক প্রাণায়ামটা এই রকম করা হয়ে গেলে, এতে যদি অভ্যস্ত আমি হয়ে যাই, আমি তার সঙ্গে আরেকটি প্রাণায়াম করতে পারি। আরেকটি প্রাণায়াম কি, সেই প্রাণায়ামটিকে আমরা খুব পরিচিত, রামদেবজি এটা প্রচুর বলেছেন। তার ভীষণ, রামদেবজি যেভাবে বলেছেন সেটা শরীরের জন্য ভীষণ ভালো। হ্যাঁ, সেটা হচ্ছে অনুলোম বিলোম। এটাও অনুলোম বিলোম, যোগশাস্ত্রে এটিকে বলা হয় নারী শুদ্ধি। এই যে নিঃশ্বাসটা আমি নিচ্ছি এবং ছাড়ছি, প্রথমে তো 2 নাক দিয়ে করলাম, এরপরে আমি ডান দিকের বুড়ো আঙুল দিয়ে, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান দিকের নস্ট্রিলটাকে চেপে আমি বাঁদিকের নস্ট্রিল দিয়ে ওই সেই 6 কাউন্ট পর্যন্ত ধীরে ধীরে নিঃশ্বাস নিলাম। নিঃশ্বাস নিয়ে আমি আমার তর্জনী বা মধ্যমা যে কোনো একটা আঙুল দিয়ে আমি বাঁদিকের নস্ট্রিলকে চেপে ধরলাম। চেপে ধরে ডান দিকের নস্ট্রিল দিয়ে ওই ধীরে ধীরে 1 থেকে 6 পর্যন্ত বা 1 থেকে 8, যার যেমন সম্ভবপর নিঃশ্বাস আস্তে আস্তে ছাড়লাম। ছেড়ে আবার সেই ডান দিকের নাক দিয়ে আমি ধীরে 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 1 থেকে 6 পর্যন্ত ওরকম নিঃশ্বাস নিলাম। নিয়ে আবার বুড়ো আঙুল দিয়ে আমি ডান দিকের নস্ট্রিলকে চেপে দিলাম, বাঁদিকের নস্ট্রিল থেকে আঙুল তুলে নিলাম, তর্জনী বা মধ্যমা যে কোনো আঙুল, যেটা কমফর্টেবল মনে হবে। আবার বাঁদিক দিয়ে আমি ধীরে 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 সেই 6 পর্যন্ত আমি নিঃশ্বাস ত্যাগ করলাম। তাহলে কি হলো, আমি বাঁদিকের নস্ট্রিল থেকে ডান দিকের নস্ট্রিল বন্ধ করে বাঁদিকের নস্ট্রিল দিয়ে আমি ধীরে ধীরে নিঃশ্বাস নিলাম। নিয়ে আমি ডান দিকের নস্ট্রিল ছেড়ে সেখান থেকে নিঃশ্বাস ছাড়লাম। আবার ডান দিকের নস্ট্রিল থেকে প্রশ্বাস নিলাম, বাঁদিকের নস্ট্রিল দিয়ে আমি নিঃশ্বাস ত্যাগ করলাম। সেই শ্বাস ত্যাগ করলাম। এই শ্বাস নেওয়া, শ্বাস ত্যাগ, আবার নেওয়া, আবার ত্যাগ, এই হলো একটি সাইকেল, একটি চক্র। এরকম 10টি চক্র যদি আমি করি তাহলে যথেষ্ট। এই 2টি মাত্র প্রাণায়াম করলে কোনো শরীর খারাপ হবে না, কোনো ভয়ের কারণ নেই। আর ধীরে ধীরে যদি আমি করি, 2টি প্রাণায়ামের জন্য আমার টোটাল সময় ধীরে ধীরে করলে 5-10 মিনিট লাগতে পারে। প্রথমটিতে হয়তো লাগবে 3 মিনিট, পরেরটিতে লাগবে 7 মিনিট। এই 10 মিনিট যদি আমি বসে বসে
আমি ধীরে 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 করলাম, এই প্রাণায়াম করলাম। এই হালকা প্রাণায়ামের জন্য খুব বেশি কষ্ট করার দরকার নেই যে একেবারে খালি পেটে করতে হবে। তবে খুব ভরা পেটে এগুলি না করাই ভালো। খুব ভরা পেটে কোনো রকম প্রাণায়াম না করাই ভালো। একটু ব্রেকফাস্টের আধ ঘন্টা পরে করলাম বা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে করলাম, যেমন মনে হবে কমফোর্টেবল এই করা ভালো। তবে একটা জিনিস খুব মনে রাখতে হবে, আমরা ধ্যান নিয়ে আলোচনা করছি, তো ধ্যানের কথা হলো যে পাংচুয়ালিটি, রেগুলারিটি অ্যান্ড সিনসিয়ারিটি, এই তিনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ। ধ্যান যদি আমরা মনে করি যে হ্যাঁ আমরা বাড়িতে একটুখানি ধ্যান করব, অল্প একটু, বেশি সময় নয়, কিছুটা ধ্যান করব, তাহলে ঠিক করতে হবে কোন সময়টা প্রতিদিন আমার জন্য কমফর্টেবল। নানানভাবে সময় হয়তো আমাদের কাজকর্ম থাকে, প্রাত্যহিক কাজকর্ম থাকে, তাছাড়া লোকজন আসে, যেটা আমার পক্ষে হবে সেইটিকেই ঠিক করা উচিত। সেই পাংচুয়ালিটি প্রতিদিন যেন, যদি মনে করি যে সকাল 7টা থেকে 7:30 আমার এটা টাইম, বা 6:30 থেকে 7টা আমার টাইম, তাহলে চেষ্টা করা উচিত যে প্রতিদিন আমি যেন সেই সময়টায় করি। এই যে প্রতিদিনের করাটার একটা বিশেষত্ব আছে। এই বিশ্বজগতে সমস্ত কিছুই আবর্তিত হচ্ছে, চক্রাকারে আবর্তিত হচ্ছে। বিশ্বজগতে সমস্ত কিছুই, আমাদের দেহেও ভেতরে এই ধরনের একটি আবর্তন, সূক্ষ্ম আবর্তন আছে। তো প্রতিদিন যদি আমি একই সময়ে এই রকম ধ্যানের জন্য বসি, আমার দেহের ভেতরের প্রতিটি কণিকা, প্রতিটি স্নায়ু ওই সময়ে ওই ধ্যানের জন্য উদ্গ্রীব হয়ে থাকে। ইনিশিয়ালি কিছুদিন পড়লেই সেই রকম উদ্গ্রীব হয়ে থাকে। যেমন অনেক দিন আগে, প্রায় 40 বছর আগে আমি স্মোক করতাম, খুব কম স্মোক করতাম, কিন্তু স্মোকিংয়ের আমার একটা টাইম ছিল। অফিসে গিয়ে কিছুটা কাজ করার পরে চা আসতো, চা খাওয়া হয়ে গেলে আমার একটা স্মোক করা খুব দরকার হতো। ওই সময়টায় স্মোকিংয়ের জন্য শরীর আনচান করতো, অথচ আমি খুব কম স্মোক করতাম, কিন্তু ওই টাইমটা ছিল এমনই যে ওই সময় চাই। তো এই যেমন ও ব্যাড হ্যাবিটও যেমন আমার শরীরকে নির্দিষ্ট সময়ে উদ্গ্রীব করে তোলে, ওই ব্যাড হ্যাবিটটাতে যাওয়ার জন্য গুড হ্যাবিটও কিন্তু ইকুয়ালি স্ট্রং। আমরা ভাবি ব্যাড হ্যাবিট খুব স্ট্রং আর গুড হ্যাবিট উইক, একদম ভুল ধারণা। গুড হ্যাবিট অনেক বেশি স্ট্রং ব্যাড হ্যাবিটের থেকেও। হ্যাঁ, একবার যদি আমরা গুড হ্যাবিট সৃষ্টি করে ফেলি, সেই গুড হ্যাবিট ছাড়ানো খুবই কঠিন। অত্যন্ত অসৎসঙ্গে, অত্যন্ত বৎসঙ্গে পড়লেও সেই গুড হ্যাবিট যায় না। হ্যাঁ, ব্যাড হ্যাবিট সৎসঙ্গে পড়ে চলে যায়, কিন্তু গুড হ্যাবিট অসৎসঙ্গে পড়েও যায় না। তো এই ধ্যান করলে কি হয়, ওই টাইমটা মেনটেন করা ভীষণ দরকার। কাজেই প্রথম জিনিস হচ্ছে পাংচুয়ালিটি, এই টাইমটা। আর দ্বিতীয় হচ্ছে রেগুলারিটি। আমার খুশি মতো আজ করলাম কাল করলাম না, তাহলে হবে না। একটা অভ্যাসকে যদি সৃষ্টি করতে হয়, তাহলে রেগুলারিটি ভীষণ। অভ্যাস শব্দটাই হলো বারংবার করা এবং রেগুলার করা। সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে বলেছিলেন, অসংশয়ং মহাবাহ মনোদুর্নিগ্রহং চলম। অর্থাৎ হে অর্জুন, মনকে কন্ট্রোল করাটা ভীষণ কঠিন, এ ব্যাপারে কোনো সংশয় নেই, খুবই কঠিন। কিন্তু বলেননি অসম্ভব, বলেছেন কি করে এটা সম্ভবপর। হ্যাঁ, বলেছেন অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, মানে অভ্যাস করতে হবে। সেই অভ্যাসের যে পিলার, একটা পিলার হলো পাংচুয়ালিটি, আর একটা পিলার হলো রেগুলারিটি। রোজ করতে হবে, ছাড়লে চলবে না, প্রতিদিন করার দরকার।
এরপরে যে থার্ড পিলার ধ্যান করতে গেলে আমাদের, সেটা হচ্ছে সিনসিয়ারিটি। আমার মনের ভেতরে সত্যিকারের আন্তরিকতা থাকা চাই। এটা কেউ বাইরে থেকে ইনজেকশন দিয়ে হবে না, বাইরে থেকে ইম্পোজ করে সিনসিয়ার। মনের ভেতরে যদি সত্যিকারের আগ্রহ সৃষ্টি না হয়, তাহলে অন্য কাউকে দেখাচ্ছি বলে এসব হবে না। এই ধ্যান হলো অ্যাবসলিউট প্রাইভেট অ্যাফেয়ার, অ্যাবসলিউট প্রাইভেট অ্যাফেয়ার। কাউকে দেখাবার নেই, কারোর সঙ্গে প্রতিযোগিতার নেই, একেবারে নিজের, একেবারে আমার জন্য আমার কিছু করা, অত্যন্ত স্বার্থপরের মতো। কাজেই এইখানে আন্তরিকতা না থাকলে ধ্যান পড়ে না। কাজেই ধ্যানের এই তিনটি হলো পিলার। তাহলে ব্যায়াম করার পরে এই যে আসন, সেইটা বসা, সেই বসাটা হলো আমাদের এই রকম ভাবে বসতে হবে, রেগুলার, পাংচুয়ালি এবং আন্তরিকতার সঙ্গে। এর সঙ্গে আরো কয়েকটি ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। ছোট ছোট বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ। আমি যখন তখন যেখানে সেখানে বসে আমি যেন এটা না, আমার বাড়ির ভেতরে একটি যেন নির্দিষ্ট জায়গা ঠিক রাখি। সেটা এমনও হতে পারে আমার বিছানার উপরে বসেই করছি, কিন্তু বিছানার উপরে বসে করলে একটা ছোট্ট আসন যদি সঙ্গে রাখি, যখন ধ্যান করব সেই আসনটা যেন বিছানার উপর ফিরে পড়ে। আসনটির খুব গুরুত্ব, সেই আসনটিতেই যেন আমি বসে ধ্যান করি। আর ধ্যান হয়ে গেলে আসনটা পাশে রেখে দিলাম। ধ্যানের সময় আমি বিছানায় বসে করতে পারি, আমি যে চেয়ারে বসে করব সেই চেয়ারটায় যদি আরো অন্য কেউ বসে তাহলে আমার ক্ষতি নেই। সেরকম তো হতেই পারে, আলাদা চেয়ার আমার বাড়িতে নাও থাকতে পারে, কিন্তু আলাদা আসনটা চেয়ারের উপর রেখে যাবে। সেই নির্দিষ্ট একটি আসন খুব দরকার। কেন দরকার? কেননা এই ধ্যানের সময় আমার মনের ভেতরে যে ভাবস্পন্দন তৈরি হয়, সেই ভাবস্পন্দন সেই আসনটিকেও প্রভাবিত করে। শুধু আসন নয়, আমি ঘরের যে কর্নারে বসে এটা করছি বা ঘরের যে বিছানায় বসে এটা করছি, সেটিকেও প্রভাবিত করে। আমরা যে প্রতি মুহূর্তেই আমার আশেপাশের সব কিছুকে প্রভাবিত করছি এবং আশেপাশের বস্তু থেকে আমরা প্রভাবিত হচ্ছি, সেটা তো আমাদের এই বস্তুবিজ্ঞান সম্মত সত্য। এর জন্য তো কাউকে আমাদের শাস্ত্রপাঠ করার দরকার নেই। আমরা সবাই জানি যে উই আর অলওয়েজ influencing our surrounding, and our surrounding has been influencing us every moment. প্রতি মুহূর্তেই সারাউন্ডিং আমাদের ইনফ্লুয়েন্স করে, আর আমরাও সারাউন্ডিংকে ইনফ্লুয়েন্স করি। সুতরাং ধ্যান তো অতি সূক্ষ্ম ব্যাপার, তাই এই আসনটিকে খুব পবিত্রতার সঙ্গে, গুরুত্বের সঙ্গে রক্ষা করা উচিত। আমি যে আসনটিতে বসে ধ্যান করব, সে আসনটিতে আর যেন কেউ না বসে, আর যেন কেউ না বসে। এই জন্য, কারণ আমার ভাবেই যেন, আমার স্পন্দনেই যেন সেটি স্পন্দিত হয়ে থাকে। এই স্পন্দনগুলি আমি জানি না আমাদের কোনো টেকনোলজি এখনো অত ডেভেলপ করেছে কিনা যে ইন্ডিভিজুয়াল ভাইব্রেশনকে এইভাবে ডিটেক্ট করতে পারুক বা না পারুক, এ আমাদের হাজার হাজার বছরের ঋষি পুরুষদের উপলব্ধ সত্য। সুতরাং এই সত্যকে আমাদের সম্মান দেওয়া উচিত। নিজের আসনটি যেন আলাদা থাকে সবসময়। অনেক বাড়িতে পুজোর একটা ঠাকুর ঘর আলাদা আছে, সেখানে সবাই মিলে বসে ধূপ দেয়, করুন ওইখানে, কিন্তু নিজে যেটিতে আমি ধ্যান করব সেই আসনটি আমি যেন তুলে পাশে রেখে দিই। আলাদা একটি আসন, তুলোর কটন আসন হলেই সব থেকে ভালো। গীতাতে নানা রকম আসনের কথা বলা আছে, যেটা আমাদের পক্ষে সব থেকে সহজলভ্য এখন সেটি হলো কটনের আসন, মোটা কটনের একটা আসন, যাতে আমি বাবু হয়ে বসলে, পা ভাঁজ করে বসলে আমার হাঁটু পর্যন্ত কভার করে। হ্যাঁ, এরকম একটুখানি বড় সাইজ, হাঁটু পর্যন্ত কভার করে। আমার হাঁটু বা পা, শরীরের অংশ যেন আসনের বাইরে না যায়, আসনটা যেন এইরকম হয়। কাজেই এইটি
আসন যেমন খালি ব্যায়াম, আসন আবার সেই বসারও আসন, এই আসন, আসনে বসে সেই প্রাণায়াম, প্রাণায়ামের পরে ধ্যানের আগে আমাদের যে আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি হলো প্রত্যাহার। প্রত্যাহার হলে জীবনচর্যারও, প্রত্যাহার নিয়ে আমরা আলোচনা করেছি সেদিন। আর প্রত্যাহার সম্পর্কে ঋষি পতঞ্জলি তার পতঞ্জলি যোগসূত্রে প্রত্যাহারকে ব্যাখ্যা করেছেন যে সংস্কৃত শ্লোকটি দিয়ে, সেটি হলো স্ববিষয়, স্ববিষয়, আমি ভেঙে ভেঙে সংস্কৃত, স্ববিষয় অসম্প্রয়োগে, ওটা সন্ধি করে স্ববিষয়া সম্প্রয়োগে, এখানে ভেঙে বললে স্ববিষয় অসম্প্রয়োগে চিত্তস্য স্বরূপ অনুকার ইবে ইন্দ্রিয়াণাং প্রত্যাহারঃ। বলছেন স্ববিষয় অসম্প্রয়োগে চিত্তস্য স্বরূপ অনুকার, স্বরূপানুকার ইব ইন্দ্রিয়াণাং প্রত্যাহার। মানে যে যে বিষয়ে আমার ইন্দ্রিয়গুলি সংযুক্ত হয়, বলছেন অসম্প্রয়োগ, সম্প্রয়োগ, সেইখানে যেন ইন্দ্রিয় সম্প্রয়োগ, সম্প্রয়োগ শব্দের অর্থ হলো যুক্ত হওয়া। আমার ইন্দ্রিয়গুলি যে যে বিষয়ের প্রতি আমি স্বাভাবিকভাবে আকৃষ্ট, প্রত্যেকেই যে একই বিষয়ের প্রতি একই রকমভাবে আকৃষ্ট হয় তা না। কারো খেতে ভালো লাগে, কারো বেড়াতে ভালো লাগে, কারো কিছু ভালো দৃশ্য দেখতে ভালো লাগে, কারো ভালো গান শুনতেই খুব, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকের ইন্দ্রিয়ের নানা রকম বিশিষ্টতা আছে। কাজেই আমার ইন্দ্রিয়গুলি যে যে বিষয়ের দিকে ধাবিত হয়, স্ববিষয় অসম্প্রয়োগ, মানে সেই বিষয় থেকে আমার আকর্ষণ যেন কমিয়ে আনতে পারি, কমিয়ে আনতে হবে। একদম আমরা যারা সংসারের ভেতরে আছি, আমাদের পক্ষে সব ত্যাগ করা তো সম্ভবপর নয়। যিনি সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি সমস্ত ত্যাগ করবেন। হ্যাঁ, আর যারা আমরা যারা সংসারের ভেতরে সব কিছুই করছি, তার সঙ্গে পার্ট টাইম হিসেবে কিছুটা ধ্যান করতে চাই, আমরা এই আধ্যাত্মিক দিকে পুরোপুরি এগোতে না পারি, অন্তত কাছাকাছি থাকতে চাই, তাদের জন্য আমাদের জীবনচর্যায় এই চেষ্টা করতে হবে যেন ইন্দ্রিয় বিষয়গুলির উপরে আমার আকর্ষণটা কিছুটা অন্তত কমে, প্রয়োজনের থেকে বেশি আমরা যেন না। যদি আমার মনে হয় না আমাকে আরো 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 অনেক কিছু এগোতে হবে, আরো অনেক কিছু করতে হবে, তাহলে সেই রকম জীবনের যিনি মানে কর্মজীবনের মধ্যাহ্ন গগনে যিনি রয়েছেন, তার পক্ষে ধ্যান ধারণা করাটা একটু কঠিন। এই জন্য তার যদি পূর্বজন্ম থেকে তীব্র সংস্কার না থাকে, তাহলে এই সারাদিন অত্যন্ত কর্মের ভেতরে প্রবিষ্ট হয়ে থেকে সন্ধেবেলায় এসে সমস্ত ভুলে গিয়ে করাটা কঠিন, অসম্ভব কিছু নয়। সেরকম যে জগতে কখনো হয়নি তা নয়, এরকম আমরা অনেক দেখেছি। অত্যন্ত কর্মব্যস্ত মানুষ, জীবনে সংসারে কর্মব্যস্ত, অতি কর্মব্যস্ত মানুষ, অত্যন্ত উচ্চ প্রতিষ্ঠিত মানুষ, যার কাছে জীবনে এক মুহূর্ত সময় নেই, তিনিও দেখা গেছে মহান যোগী হয়েছে। সেগুলি তার পূর্ব জন্মের অনেক সংস্কার আছে বলে তিনি এই সুইচ ওভারটা তার কাছে খুব সহজ। কিন্তু আমাদের পক্ষে, আমরা যাদের এত স্ট্রেংথ নেই, হ্যাঁ, নায়মাত্মা বলহীনে ন লব্ধ, আমাদের বল যাদের দুর্বল, আমরা তাদের জীবনচর্যার ভেতরে আমরা অন্য কাজের সঙ্গে করি। সুতরাং আমাদের চেষ্টা করা উচিত যে প্রয়োজন যতটুকু, তার বাইরে এই জগতের আকর্ষণটা যেন কম থাকে। তাহলে এই যে প্রত্যাহার, সেই প্রত্যাহারটা সহজ হবে, সেইটা আমাদের চেষ্টা করতে হবে। বলছেন যে ইন্দ্রিয়গুলিকে সেই চেষ্টা করে তার স্বরূপের অবস্থায়, মানে আমার ইন্দ্রিয়, আমার যে আত্মস্থ রূপ,
সেই আত্মস্থ রূপের দিকে আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু যদি বাইরের দিকে আমার আকর্ষণ বেশি থাকে তাহলে সেইখানে যাওয়াটা খুব কঠিন। এখন আমার আত্মস্থ রূপটি কি, সেই রূপটি বায়োলজিক্যালি আমরা সবাই জানি। আমরা যখন ঘুমিয়ে পড়ি এবং স্বপ্ন দেখি না, মানে স্বপ্নহীন নিদ্রায় থাকি, তখন বহির্জগৎ থেকে আমি বিচ্ছিন্ন থাকি। বিচ্ছিন্ন হয়ে কোথায় থাকি? নিজের মধ্যে থাকি। সেই যে আত্মস্থ রূপ, সেই আত্মস্থ রূপের চিত্তের সেই আত্মস্থ রূপে ফিরে যাওয়াটা, সেই ফিরে যাওয়াটা হলো প্রত্যাহার। সেই ফিরে তো আমরা যারা সংসারের ভেতরে আছি তারা তো পুরোপুরি যেতে পারি না। কাজেই আমাদের যেটা চেষ্টা করা উচিত, আমরা যে যে কর্মের ভেতরে আছি সেই কর্মটি আমরা ঠিক করব। তার বেশি কিছু আমরা আকর্ষণের ভেতরে যাব না। আকর্ষণের ভেতরে যদি যাই তাহলে এই ধ্যানের দিকে গভীরতায় পৌঁছানো কঠিন হবে। কিছুটা অন্তত আমাদের এই জায়গা থেকে ফিরে আসতে হবে। তাকে বলে প্রত্যাহার। এই প্রত্যাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যাহার যদি একটুও না হয় তাহলে প্রত্যাহারের পরের যে জিনিসটা, যেটি বলছেন ধারণা, এই ধারণাটা আমাদের মন আসবে না। মন একটি স্থির অবস্থায় আসবে না। তো প্রত্যাহার জীবনচর্যার বিষয়। সকালবেলা ঘুম থেকে উঠে রাতে শোয়া পর্যন্ত, নিদ্রা জগতে প্রবেশ করার আগে পর্যন্ত আমরা জগতের কত কিছু নিয়ে মনকে ব্যস্ত রাখি। সেই ব্যস্ততা যদি কিছুটা কমাতে পারি, যদি একটা সমস্যা থাকে, সমস্যার হাত থেকে তো আমরা উদ্ধার পাই না, সহজে আসতে পারি না। সমস্যার সমাধানের জন্য যা যা চেষ্টা করা তাই করতে হয়, মন সেখানে ব্যস্ত থাকে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেখানে সমস্যা নেই অন্তত সেই জায়গাটায় যেন আমি মনকে একটুখানি উইথড্র করে নিয়ে আসতে পারি। মনটাকে সেইখানে আর যেন বেশি না জড়াই। বেশি জড়ালে ধ্যানটা হবে না। মন সেখানেই পড়ে থাকবে। তাহলে যখন আমি আসনে বসছি, প্রাণায়াম করছি, তারপরে যখন চোখ বুজে আমি কিছু ভাবার চেষ্টা করব, মন আবার টুক করে সেখানে চলে যাবে। কাজে জীবনচর্যার ভেতরেও আমাকে এই জিনিসটিকে রাখতে হবে। অন্য লোক কেউ জানবে না, কিন্তু আমি জানবো যে আমার আকর্ষণ অত নেই। এরপরে এই ধারণা, এইভাবে ধারণাটা কিসের ধারণা? প্রত্যাহারটা এইভাবে করতে হবে। প্রত্যাহার যদি এইভাবে করা যায় তবে আমরা ধারণায় স্থিত হতে পারব। ধারণা কি? ধারণা হলো আমরা যেখানে পৌঁছতে চাই সেই সম্পর্কে ধারণা। সেখানে পৌঁছতে গেলেও আবার কিছু কিছু ভাবনার ভেতর দিয়ে আমাকে সেখানে যেতে হয়। এই যোগশাস্ত্রে বলা আছে এই 7টি চক্রে চক্রে ধারণা করা যায়। মূলাধারে একরকম ধারণা, স্বাধিষ্ঠানে একরকম ধারণা, মণিপুর চক্রে একরকম ধারণা, তারপরে অনাহত বক্ষে আমাদের অনাহত, সেখানে একরকম ধারণা, বিশুদ্ধ কণ্ঠে সেখানে এক ধারণা, আজ্ঞাচক্রে এক ধারণা, আর সহস্রারে সমাধি। এইরকম বিভিন্ন চক্রের বিভিন্ন ধারণার কথাও যোগশাস্ত্রে আছে, কিন্তু সেগুলি অনেক অ্যাডভান্স স্টেজের কথা। আমরা যারা একেবারে প্রথম দিকে আছি, আমাদের শুধু এইটুকু ধারণা করলে হবে, ধারণা করতে হবে ওই যে স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান, যেটা নিয়মের চতুর্থ এবং পঞ্চম স্তর। নিয়মের প্রথম স্তর ছিল শৌচ, দ্বিতীয় স্তর ছিল সন্তোষ, তৃতীয় স্তর ছিল স্বাধ্যায়, তৃতীয় স্তর তপস্যা, চতুর্থ হচ্ছে স্বাধ্যায় এবং পঞ্চম ঈশ্বর। স্বাধ্যায় হচ্ছে আমার সেই স্পিরিচুয়াল সাইডের, আমার যে আমি ভক্তি যোগে থাকলে ভক্তির, ধ্যান যোগে থাকলে ধ্যানের, জ্ঞান যোগে থাকলে জ্ঞানের, সেই সম্পর্কে আমার সাধনা, পড়াশুনো করা।
আমার যে সমস্ত শাস্ত্র আছে সেইগুলো পড়াশোনা করা, মহাপুরুষদের, জ্ঞানী ব্যক্তিদের ভাষণ শোনা সাধ্যায়, আর তারপরে হলো ঈশ্বর পরিধান, সেইগুলিকে স্মরণ মনন করা। এই স্মরণ মনন করে আমরা যারা যারা যে যে লক্ষ্য বস্তুতে, লক্ষ্য ধারণায় যেতে চাই, সেই ধারণা সম্পর্কে একটি স্থির অবস্থায় আসা। স্থির অবস্থায় আসা, আমরা জ্যোতির ধারণা করতে পারি। আমরা তো আত্মা সম্পর্কে ধারণা, আমরা কোথায় যেতে চাই, আমরা আসলে যেতে চাই না কোথাও, আমরা জানতে চাই কোথায় আমরা আছি, কোথায় আমরা চিরকাল আছি। আমার আত্মস্বরূপকে জানতে চাই। আত্মস্বরূপই হলেন ব্রহ্ম, আত্মস্বরূপই হলেন আমার ইষ্ট দেবতা। এই যে কি আমি জানতে চাই, কোথায় পৌঁছতে চাই, সেই সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া, আপাতত আমাদের ধারণা সেইটি হওয়া উচিত। সেই নির্দিষ্ট ধারণা, সেই আত্মস্বরূপ, আমি যেখানটা পৌঁছতে আমি ধ্যান করে কোথায় যেতে চাই, কি করতে চাই, সে সম্পর্কে আমার স্পষ্ট একটা থিওরিটিক্যাল আইডিয়া আমার মধ্যে পুরো স্থির হওয়া চাই। সেই থিওরিটিক্যাল আইডিয়াটা সাধারণভাবে কি, আমরা এই সৎসঙ্গ আলোচনা করে, আমরা কথামৃত পড়ে, গীতা উপনিষদ পড়ে আমরা অন্তত এইটুকু বুঝেছি যে জীবন আমাদের অনন্ত। আমার ভেতরে যে শক্তি রয়েছে, সেই শক্তি আর বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি আসলে এক। সেই শক্তি, যে শক্তিকে আমরা আমাদের বিভিন্ন রকম উপাধি দিয়ে, আমি একজন পুরুষ, আমি একজন চাকুরিজীবী, আমি একজন পিতা, আমি একজন বন্ধু, ভাই ইত্যাদি নানান রকম আইডেন্টিটি দিয়ে ঘিরে রেখেছি। আমার আমিত্বকে, আমার প্রকৃত আমিত্ব হচ্ছে সেই সচ্চিদ আনন্দ স্বরূপ, সেই ইটার্নাল কনসাস অ্যান্ড ব্লিস। সেই ব্লিসফুল আমার ভেতরে যে সত্তাটি রয়েছে, ধ্যানের দ্বারা আমি যাকে থিওরিতে জেনেছি, ধ্যানের দ্বারা তাকে আমি উপলব্ধি করতে চাই। সেই ধারণা হলো সেইটি। যেমন একটা উদাহরণ দিয়ে চেষ্টা করতে পারি বোঝানোর, যেমন ধরুন রান্নার বই পড়ে পড়ে আমি খুব ভালো রান্না শিখলাম, বা টেলিভিশনে বা ইউটিউবে দেখে দেখে কেমন করে একটি বিশেষ পদ তৈরি করতে হয় নানানভাবে আমি শিখলাম। এই যে শিখলাম, শিখে মনের ভেতরে আমার সেই ইচ্ছাটা পুরো তৈরি হলো যে এইটা আমি তৈরি করব। এইটি হলো একটি ধারণা। এইবারে নিজে রান্না করে নিজে রান্না করাটা হলো সেই ধ্যান। হ্যাঁ, আর সমাধি হচ্ছে সেই রান্না করে নিজে খেয়ে যখন আমি বুঝতে পারছি যে আহা কি অপূর্ব এই রান্নাটি হয়েছে, এই ব্যঞ্জনটি তৈরি হচ্ছে, স্বাদ গ্রহণ করছি, সেটি হলো সমাধি। ধারণা হলো এইটা, কি আমি করতে চাই, কোন জিনিসটিকে আমি উপলব্ধি করতে চাই, হ্যাঁ, নিজে নিজে, সেই হলো ধারণা। কাজে প্রত্যেকেরই এই সম্পর্কে ধ্যান করতে হলে প্রথম থেকে একটি নির্দিষ্ট ধারণায় উপনীত হতে হবে। সেই ধারণায় উপনীত হয়ে তারপরে আমাদের এই ধারণার পরে হলো ধ্যান। এই ধ্যান এখন কি করে করতে হয়? এই যে বসা হলো, বসে আমি প্রাণায়াম করলাম। প্রাণায়াম করার পরে মন স্থির হয়ে আমার মেরুদণ্ডের এই যে 7টি চক্রের কথা বললাম, এই চক্রের মধ্যে মনঃসংযোগ কোথায় করব? মনঃসংযোগ করার বিভিন্ন জায়গা আছে। বিভিন্ন মহাপুরুষ নানান জায়গার কথা বলেছেন, তবে অধিকাংশই মোটামুটি ভাবে আমার ধারণা 99% যোগী পুরুষ বা যোগী মা যারা, তারা বলেছেন হয় হৃদয়ে, অনাহত চক্রে, হৃদয়ের পয়েন্টে, হার্ট পয়েন্ট, অথবা পয়েন্ট বিটুইন দ্য আইব্রোজ, এই আজ্ঞা চক্রে ধ্যান করার কথা বলেছেন। কেউ কেউ সহস্রারের কথাও বলেছেন। হ্যাঁ, আবার কেউ এই গলার ভেতরে বিশুদ্ধ চক্রের কথা বলেছে, কিন্তু তাদের সংখ্যা কম। অধিকাংশই 99% ক্ষেত্রেই আমি দেখেছি কেউ মানে হয় হৃদয়ের কথা বলেছেন, নয় ভ্রুমধ্যে বলেছেন। এখন
কোনটি কার জন্য উপযুক্ত সেটি তাকেই ঠিক করতে হবে। হ্যাঁ, হৃদয়ের কথা অনেকেই বলেছেন। কাজেই হৃদয়ের মধ্যে যখন আমি ধ্যানে বসবো তখন মনে করব ঠিক আমার এই নাভিকুণ্ড থেকে এক বেগত পুরো ওপরে যে পয়েন্টটা আসছে, কোড়ে আঙুল দিয়ে একেবারে বুড়ো আঙুল পর্যন্ত তুলে বুড়ো আঙুলের মাথাটা যেখানে আছে তারই সরাসরি পিছন দিকে মেরুদণ্ডে, অথবা যদি মেরুদণ্ড পর্যন্ত আমার ভাবনা নাও যায়, ওর ভেতরে আমার চেস্টে, উইদিন মাই চেস্ট, হ্যাঁ, চেস্ট একটি আলোক বিন্দুকে ধারণা করা। সেই আলোক বিন্দুর মধ্যে আমার ধারণা, যেমন আমি এর আগের দিন আলোচনা করেছিলাম ধ্যানের সময়, একই সঙ্গে আমি যদি একবার আমার গুরুর পাদপদ্ম ধারণা করি, গুরুর মুখমণ্ডল ধারণা করি, অথবা তারপরে আরেকবার আমি জ্যোতি ধারণা করি, খারাপ কিছুই বলবো না, তবে আমার নিজের সামান্য ধারণায় যে কোনো একটি ধারণাতে স্থিত থেকে আমি যদি এইরকম ভাবে গুরু নির্দিষ্ট কিছু ভাবে ধ্যান করি সেটা ঠিক। আর যদি গুরু নির্দিষ্ট জায়গা না থাকে তাহলে আমি বলবো যে এই হৃদয়ের ভেতরে আলোক বিন্দু, শুভ্র জ্যোতির্ময় আলোক, সেই আলোক ছটা আমার সমস্ত শরীরে বিচ্ছুরিত হয়ে সমস্ত শরীর প্রশান্তিতে ভরে যাচ্ছে। এই ধারণাটার মধ্যে নিজের মনকে নিবদ্ধ করে রাখতে হবে, সেইটি হলো ধ্যান। এইভাবে এই ধারণাটার মধ্যে নিবদ্ধ করে রাখতে পারলে আস্তে আস্তে করতে হবে, কিন্তু আমরা চেষ্টা করলেই দেখতে পাবো একটু পরেই আবার মন অন্য জায়গায় চলে যাচ্ছে। মন যখন অন্য জায়গায় চলে যায় তখন মনকে আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, মনকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, বারবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বহুবার বলেছেন যে মন যখন যখন যেখানে যেখানে চলে যাবে সেখান থেকে মনকে ফিরে আসতে হবে। একটা অপূর্ব শ্লোক আছে গীতাতে, 6ষ্ঠ অধ্যায় 26 নম্বর শ্লোক। ভগবান বলছেন অর্জুনকে, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থির ততস্তত নিয়মময়ী তদাত্মন্যেব বশং নয়েৎ। একেবারে শিশুর মতো করে ভগবান শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন অর্জুনের মাধ্যমে। অর্জুনকে তো ধ্যান শেখাবার প্রয়োজন ছিল না, অর্জুনের মাধ্যমে ভগবান ধ্যানের কথা বলছেন যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম। এই যেন একটি দুরন্ত শিশু, ঘরে এনে বসিয়ে দিলাম, আবার ছুটে সে অন্য জায়গায় চলে গেল, তাকে আবার হাত ধরে এনে বসিয়ে দিলাম, আবার ছুটে আরেক জায়গায় চলে গেল। এইরকম মন যখন যখন যেখানে যেখানে চলে যাবে ততস্তত নিয়মে সেইখান থেকে আবার তাকে ধরে এনে বসিয়ে দিতে হবে। আত্মন্নেব আত্মন্নেব বসং নয়, তাকে এইভাবে টেনে এনে বসানো। তাহলে কি হয়, ধ্যানের প্রথম পর্যায়ে আমাদের খালি যুদ্ধ করা হয়, ধ্যান হয় না। এই যুদ্ধ করতে করতে এক সময় দেখা যাবে যে মন আর বাইরে যাচ্ছে না। এটা একেবারে অ্যাপ্লাইড সায়েন্স, মানে ফলিত বিজ্ঞান। যে কোনো মানুষ যদি এই নিয়মগুলি, এই সামান্য নিয়মগুলি নির্দিষ্টভাবে কিছুদিন অনুসরণ করেন, তিনি এই রেজাল্ট পাবেন। এর কোনো এদিক ওদিক হতেই পারে না। অ্যাবসলিউট অ্যাপ্লাইড সায়েন্স, এর ভেতরে আর কিচ্ছু নেই, একেবারে মানে নির্দিষ্টভাবে অঙ্কের মতো। যদি আমরা এইভাবে করি তাহলে আমরা এই ধ্যানের আনন্দ উপলব্ধি করতে পারব। কিছুটা উপলব্ধি যদি করতে পারি তাহলেই আমাদের সেই যে প্রশ্ন ছিল ধ্যান আমার লাগে না কেন, ধ্যান লেগে যাবে। আর একবার যদি ধ্যান লাগে, একবার যদি ধ্যানের আনন্দ আমি পাই, তাহলে এই ধ্যানের আনন্দই আমাকে ধ্যানের ভেতরে টেনে নিয়ে যাবে। কিন্তু একবারের জন্য পেতে হলে আমাকে অনেক দিন ধরে নিষ্ঠার সঙ্গে নিয়মিতভাবে আন্তরিকভাবে প্রচেষ্টা করে যেতে হয়। এই প্রচেষ্টা যদি করে যেতে পারি নিয়মিতভাবে আন্তরিকভাবে, এই প্রচেষ্টা যদি করে যেতে পারি তাহলে দেখব
যে জীবনের এক নতুন অধ্যায় খুলে গেছে, যা জীবনের এত দিনের ভেতরেও আমি কখনো পাইনি। আমি আনন্দের খোঁজে কত ভালো ভালো জায়গায় গান শুনতে গেছি, কত ভালো ভালো ছবি দেখতে গিয়েছি, কত ভালো ভালো জায়গায় প্রাকৃতিক দৃশ্য অনুভব করেছি, কত ভালো ভালো খাবার খেতে গিয়েছি। সব জায়গায় আনন্দ পেয়েছি, আনন্দের জন্যই গিয়েছি। তা কোনোটি মিথ্যা নয়, সব সত্যি। কিন্তু কোনো কিছু না করে, কোনো কিছু না করেই ঘরের মধ্যে বসে নিজের মধ্যে নিজে যে কি অপূর্ব গভীর আনন্দ পাওয়া যায়, তার স্বাদ যতই আমি বক্তৃতা দেই, যতই কেউ আমরা অন্য লোকের আলোচনা শুনি, যতই বই পড়ি, ওইটা দিয়ে হবে না। নিজেকে একবার উপলব্ধি করতে হবে। একবার সেই আস্বাদ যদি আমি পাই, তাহলে বুঝতে পারবো এই পৃথিবীতে আমাদের জন্য সেই আনন্দ ধারা বহিছে ভুবনে। আনন্দ ধারা যে ভুবনে বহিছে, সেইটা নিজে উপলব্ধি না করলে ওই জ্ঞান দিয়ে পড়াশুনো করে বা দেখে শুনে এটা হবে না। চেষ্টা করে এই জায়গাটায় আসতে পারলে এ একদম অঙ্ক, একেবারে, হ্যাঁ, একেবারে অঙ্কের হিসেব। এর এদিক ওদিক হওয়ার কোনো রাস্তাই নেই, এর কোনো এক্সেপশন নেই। এভরি রুল হ্যাজ গট এক্সেপশন। আই ডু নট নো হোয়েদার দিস রুল হ্যাজ গট এনি এক্সেপশন অর নট। হতে পারে, হয়তো, আমি জানি না। এইটা কেউ যদি কিছুদিন চেষ্টা করে, আমরা তো কত সময় জীবনের সবার জন্য দেই, নিজের জন্য একটুখানি যদি আমরা দিতে পারি, তাহলে এই আনন্দ নিজে নিজে উপলব্ধি করব। এই আত্মোপলব্ধি, আর এটা এমনই জিনিস, একবার হলে এটা আর কোনোদিন ভোলার কথা নয়। একবার যদি আগুনে আমার হাত পুড়ে যায়, মোমবাতিতে ছ্যাঁকা লাগে, তাহলে আগুন সম্পর্কে আমার অভিজ্ঞতা সারা জীবনে যেমন ভোলার নয়, এওতে এই আস্বাদ যদি একবার পাওয়া যায়, একটুখানিও যদি পাওয়া যায়, তাহলে এই আস্বাদই আমার জীবনটাকে সম্পূর্ণ অন্য পথে চালিত করতে পারে। এই যে পৃথিবীতে এত দুঃখ, এত অপ্রাপ্তি আছেই, সবারই আছে। কেউ বলতে পারে না যে আমি সব পেয়েছি। সব পেয়েছি কখনো হয় না, হ্যাঁ। কিন্তু এই পাওয়া না পাওয়ার দেশে, হ্যাঁ, ব্যথা আনন্দের দেশে, সুখ দুঃখের দেশে, আলো অন্ধকারের দেশে এমন এক চির আলোকময়, চির প্রশান্তিময় একটা উইন্ডো আছে, একটা একটা বহির্গমনের আকাশ আছে। সেই আকাশ আমার হৃদয়ের মধ্যে আছে। তাকে একটু চেষ্টা করলে আমরা উপলব্ধি করতে পারি। সেখানেই ধ্যানের সার্থকতা। এইটুকু যদি যদি বা যারা করেন, তারা কোনোদিন বলবেন না যে আমার ধ্যান লাগে না, আমার ধ্যান কেন হয় না। সুতরাং এই জায়গায় আসতে হলে আমরা যেমন ভাবে আলোচনা করলাম, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা এবং ধ্যান, এই 7টি জিনিসকে, হ্যাঁ, 7 ভাই চম্পা, এই 7টি জিনিসকে একসঙ্গে নিয়ে তবে আমরা সেই ধ্যানের আনন্দ, সেই চম্পাকে আমরা পেতে পারি। আজ এই পর্যন্ত। আশা করি ধ্যান নিয়ে আমরা আমাদের মতো একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম।